হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার ৭৯, ফরেইন পলিসি। অধ্যায় ৭৯, পররাষ্ট্র নীতি। দি ফরেইন পলিসি অফ ইন্ডিয়া রেগুলেটস ইন্ডিয়া এস রিলেশনস উইথ আদার স্টেটস অফ দি ওয়ার্ল্ড ইন প্রমোটিং ইটস ন্যাশনাল ইন্টারেস্টস। It is determined by a number of factors, viz. Geography, history and tradition, social structure, political organization, international milieu, economic position, military strength, public opinion and leadership. ভারতের পররাষ্ট্র নীতি তার জাতীয় স্বার্থের প্রচারে বিশ্বের অন্যান্য রাজ্যের সাথে ভারতের সম্পর্ক নিয়ন্ত্রণ করে। এটি বিভিন্ন কারণের দ্বারা নির্ধারিত হয়, যেমন ভূগোল, ইতিহাস ও ঐতিহ্য, সামাজিক কাঠামো, রাজনৈতিক সংগঠন, আন্তর্জাতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থান, সামরিক শক্তি, জনমত এবং নেতৃত্ব। প্রিন্সিপালস অফ ইন্ডিয়ান ফরেইন পলিসি। ভারতীয় পররাষ্ট্র নীতির মূলনীতি। ১. প্রমোশন অফ ওয়ার্ল্ড পিস। বিশ্ব শান্তির প্রচার। ইন্ডিয়া অ্যাজ ফরেইন পলিসি এইমস অ্যাট দি প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। Article 51 of the Constitution, Directive Principles of State Policy, directs the Indian state to promote international peace and security, maintain just and honorable relations between nations, foster respect for international law and treaty obligations, and encourage settlement of international disputes by arbitration. Besides, peace is necessary to promote the economic development of nations. Jawaharlal Nehru said, peace to us is not just a fervent hope, it is emergent necessity. ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার। সংবিধানের ৫১ অনুচ্ছেদ, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, ভারতীয় রাষ্ট্রকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উন্নীত করতে, দেশগুলির মধ্যে ন্যায্য ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে, আন্তর্জাতিক আইন ও চুক্তির বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করতে এবং সালিসের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিকে উৎসাহিত করতে নির্দেশ দেয়। পাশাপাশি জাতির অর্থনৈতিক উন্নয়নের জন্য শান্তি প্রয়োজন। জওহরলাল নেহেরু বলেছিলেন, আমাদের কাছে শান্তি কেবল একটি প্রবল আশা নয়, এটি জরুরি প্রয়োজন। ২. এন্টি কলোনিয়ালিজম। উপনিবেশবাদ বিরোধী। The foreign policy of India opposes colonialism and imperialism. India views that the colonialism and imperialism leads to exploitation of the weaker nations by the imperialist powers and affects the promotion of international peace. India advocated the liquidation of colonialism in all forms and supported the liberation movement in Afro-Asian countries like Indonesia, Malay, Tunisia, Algeria, Ghana, Namibia and so on. Thus, India expressed her solidarity with the people of Afro-Asian nations in their struggle against the colonial and imperialist forces like Britain, France, Holland, Portugal and so on. The present neo-colonialism and neo-imperialism is also opposed by India. ভারতের পররাষ্ট্রনীতি উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরোধিতা করে। ভারত মনে করে যে ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা দুর্বল দেশগুলিকে শোষণের দিকে নিয়ে যায় এবং আন্তর্জাতিক শান্তির প্রচারকে প্রভাবিত করে। ভারত সব ধরনের ঔপনিবেশিকতার তলকরণের পক্ষে এবং আফ্রো এশীয় দেশ যেমন ইন্দোনেশিয়া, মালয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, ঘানা, নামিবিয়া ইত্যাদিতে মুক্তি আন্দোলনকে সমর্থন করেছিল। এভাবে ভারত ব্রিটেন, ফ্রান্স, হল্যান্ড, পর্তুগাল ইত্যাদির মতো ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আফ্রো এশীয় দেশগুলির জনগণের সাথে তার সংহতি প্রকাশ করেছে। বর্তমান নব্য উপনিবেশবাদ ও নব্য সাম্রাজ্যবাদেরও বিরোধিতা করছে ভারত। ৩. এন্টি র্যাশালিজম। বর্ণবাদ বিরোধী। Opposition to racialism in all its forms is an important aspect of Indian foreign policy. According to India, racialism, i.e., discrimination between people on the basis of race, like colonialism and imperialism, leads to exploitation of the blacks by the whites, social inequity and hinders the promotion of world peace. India strongly criticized the policy of apartheid, racial discrimination, being followed by the white minority racist regime of South Africa. It even snapped diplomatic relations with South Africa in 1954 as a protest against the policy of apartheid.
Similarly, India played an important role in the liberation of Zimbabwe, earlier Rhodesia, and Namibia from the white domination. সব ধরনের বর্ণবাদের বিরোধিতা ভারতীয় পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। ভারতের মতে ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের মতো বর্ণবাদ, অর্থাৎ বর্ণের ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্য, শ্বেতাঙ্গদের দ্বারা কৃষ্ণাঙ্গদের শোষণ, সামাজিক বৈষম্য এবং বিশ্ব শান্তির প্রচারকে বাধাগ্রস্ত করে। ভারত দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘু বর্ণবাদী শাসন দ্বারা অনুসৃত বর্ণবৈষম্য নীতির কঠোর সমালোচনা করেছে। এমনকি বর্ণবাদ নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে 1954 সালে দক্ষিণ আফ্রিকার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। একইভাবে ভারত জিম্বাবুয়ে, আগের রোডেশিয়া এবং নামিবিয়ার শ্বেতাঙ্গ আধিপত্য থেকে মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 4. Non-alignment. When India became independent in 1947, the world was divided into two blocks on ideological basis, namely, the capitalist bloc headed by USA and the communist bloc headed by the former USSR. In such a situation of Cold War, India refused to join any of these two blocs and adopted a policy of non-alignment. In this context, Jawaharlal Nehru observed, "We propose to keep away from the power politics of groups, aligned against one another, which have led in the past to world wars and which may again lead to disasters on an even vaster scale. I feel that India can play a big part, and perhaps an effective part, in helping to avoid war. Therefore, it becomes all the more necessary that India should not be lined up with any group of power which for various reasons are full of fear of war and prepare for war." 1947 সালে ভারত স্বাধীন হলে বিশ্বকে আদর্শগত ভিত্তিতে দুটি ব্লকে বিভক্ত করা হয়, যথা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী ব্লক এবং সাবেক ইউএসএসআর নেতৃত্বাধীন কমিউনিস্ট ব্লক। ঠান্ডা যুদ্ধের এমন পরিস্থিতিতে ভারত এই দুটি ব্লকের কোনোটিতে যোগ দিতে অস্বীকার করে এবং জোটনিরপেক্ষ নীতি গ্রহণ করে। এই প্রসঙ্গে জওহরলাল নেহেরু পর্যবেক্ষণ করেছিলেন, "আমরা গোষ্ঠীগুলির ক্ষমতার রাজনীতি থেকে দূরে থাকার প্রস্তাব দিই, একে অপরের বিরুদ্ধে জোটবদ্ধ, যা অতীতে বিশ্বযুদ্ধের দিকে পরিচালিত করেছিল এবং যা আবার আরও বড় আকারে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। আমি অনুভব করি যে ভারত যুদ্ধ এড়াতে সাহায্য করতে একটি বড় ভূমিকা পালন করতে পারে এবং সম্ভবত একটি কার্যকর ভূমিকা পালন করতে পারে। অতএব, এটি আরও বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে যে ভারত এমন কোনো শক্তির সাথে সারিবদ্ধ হওয়া উচিত নয় যা বিভিন্ন কারণে যুদ্ধের ভয়পূর্ণ এবং যুদ্ধের জন্য প্রস্তুত। When we say that India follows a policy of non-alignment, it means, যখন আমরা বলি যে ভারত জোটনিরপেক্ষ নীতি অনুসরণ করে, তার মানে that India has no military alliances with countries of either bloc or indeed with any nation. যে কোন ব্লকের দেশের সাথে বা প্রকৃতপক্ষে কোন দেশের সাথে ভারতের কোন সামরিক জোট নেই। India has an independent approach to foreign policy and পররাষ্ট্র নীতিতে ভারতের একটি স্বাধীন পদ্ধতি রয়েছে এবং India attempts to maintain friendly relations with all countries. ভারত সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। 5. পঞ্চশীল implies the 5 principles of conduct in international relations. It was embodied in the preamble of the Indo-China Treaty on Tibet, signed in 1954 by Jawaharlal Nehru and Zhou Enlai, the Chinese premier. The 5 principles were, পঞ্চশীল আন্তর্জাতিক সম্পর্কের 5টি নীতিকে বোঝায়। এটি 1954 সালে জওহরলাল নেহেরু এবং চীনা প্রধানমন্ত্রী চৌ এন-লাই দ্বারা স্বাক্ষরিত তিব্বতে ভারত-চীন চুক্তির প্রস্তাবনায় মূর্ত ছিল। 5টি নীতি ছিল: মিউচুয়াল রেসপেক্ট ফর ইচ আদার, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড সোভারেইনটি, একে অপরের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা। নন অ্যাগ্রেশন ও আগ্রাসন। নন ইন্টারফারেন্স ইন ইচ আদার ইন্টারনাল অ্যাফেয়ার্স, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। ইকুয়ালিটি অ্যান্ড মিউচুয়াল বেনিফিট অ্যান্ড, সমতা এবং পারস্পরিক সুবিধা এবং পিসফুল কো এক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান।
India perceived the Panchsheel as productive of peaceful cooperation of sovereign nations instead of the balance of terror and the degrading Cold War tensions, being brought about by the rival great power pacts and alliances. India explained it as based on the concept of universalism as against the concept of the balance of power. Panchsheel became very popular and many countries of the world like Burma, Yugoslavia, Indonesia and so on adopted it. Panchsheel and non-alignment are the greatest contributions of India to the theory and practice of international relations. ভারত পঞ্চশীলকে সন্ত্রাসের ভারসাম্যের পরিবর্তে সার্বভৌম দেশগুলির শান্তিপূর্ণ সহযোগিতার ফলস্বরূপ এবং প্রতিদ্বন্দ্বী মহান শক্তি চুক্তি এবং জোটগুলির দ্বারা সৃষ্ট ক্ষয়িষ্ণু শীতল যুদ্ধের উত্তেজনা বলে মনে করেছিল। ভারত এটিকে সর্বজনীনতার ধারণার ভিত্তিতে ব্যাখ্যা করেছিল। ক্ষমতার ভারসাম্যের ধারণার বিরুদ্ধে পঞ্চশীল খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং বিশ্বের অনেক দেশ যেমন বার্মা, যুগোস্লাভিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি এটি গ্রহণ করে। পঞ্চশীল এবং অসংযুক্তি আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব ও অনুশীলনে ভারতের সবচেয়ে বড় অবদান। 6. আফ্রো এশিয়ান বিয়াস, আফ্রো এশীয় পক্ষপাত। Even though the foreign policy of India stands for maintaining friendly relations with all the countries of the world, it has always exhibited a special bias towards the Afro-Asian nations. It aims at promoting unity among them and tries to secure for them a voice and an influence in the international bodies. India has been seeking international assistance for the economic development of these countries. In 1947, India called the first Asian Relations Conference in New Delhi. In 1949, India brought together the Asian countries on the burning issue of Indonesian freedom. India played an active role in the Afro-Asian Conference at Bandung, Indonesia in 1955. India also played an important role in the formation of Group of 77 1964, Group of 15 1990, Indian Ocean Rim Association for Regional Cooperation 1995, BIST Economic Cooperation 1997 and SAARC 1985. India earned the name of Big Brother from many of the neighboring countries. যদিও ভারতের বিদেশ নীতি বিশ্বের সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য দাঁড়িয়েছে, তবে এটি সর্বদা আফ্রো এশীয় দেশগুলির প্রতি একটি বিশেষ পক্ষপাতিত্ব প্রদর্শন করেছে। এটি তাদের মধ্যে ঐক্যের প্রচার এবং আন্তর্জাতিক সংস্থাগুলিতে তাদের জন্য একটি কণ্ঠস্বর এবং প্রভাব সুরক্ষিত করার চেষ্টা করে। ভারত এই দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। 1947 সালে ভারত নয়াদিল্লিতে প্রথম এশীয় সম্পর্ক সম্মেলন আহ্বান করে। 1949 সালে ভারত ইন্দোনেশিয়ার স্বাধীনতার জ্বলন্ত ইস্যুতে এশিয়ার দেশগুলিকে একত্রিত করেছিল। ভারত 1955 সালে বান্দুং, ইন্দোনেশিয়া-এ আফ্রো এশীয় সম্মেলনে সক্রিয় ভূমিকা পালন করেছিল। ভারত 77 1964, গ্রুপ অফ 15 1990, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1995 বিআইএসটি অর্থনৈতিক সহযোগিতা 1997 এবং সার্ক 1985। প্রতিবেশী অনেক দেশ থেকে ভারত বিগ ব্রাদার খেতাব পেয়েছে। 7. লিঙ্কস উইথ কমনওয়েলথ, কমনওয়েলথের সাথে লিঙ্ক। In 1949 itself, India declared the continuation of her full membership of the Commonwealth of the Nations and the acceptance of the British Crown as the head of the Commonwealth. But, this extra constitutional declaration does not affect India's sovereignty in any manner as the Commonwealth is a voluntary association of independent nations. It also does not affect India's republican character as India neither pays final allegiance to the British Crown nor the latter has any functions to discharge in relation to India. 1949 সালে ভারত কমনওয়েলথ অফ দ্য নেশনস এর তার পূর্ণ সদস্যপদ অব্যাহত রাখার এবং কমনওয়েলথের প্রধান হিসাবে ব্রিটিশ ক্রাউনের স্বীকৃতি ঘোষণা করেছিল। কিন্তু এই সংবিধান বহির্ভূত ঘোষণা ভারতের সার্বভৌমত্বকে কোনোভাবেই প্রভাবিত করে না কারণ কমনওয়েলথ স্বাধীন দেশগুলির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এটি ভারতের প্রজাতন্ত্রী চরিত্রকেও প্রভাবিত করে না কারণ ভারত ব্রিটিশ ক্রাউনের প্রতি চূড়ান্ত আনুগত্য দেয় না এবং ভারতের সাথে সম্পর্ক বজায় রাখার মতো কোনো কাজও করে না। India remained a member of the Commonwealth because of pragmatic reasons.
It thought that the membership in the Commonwealth would be beneficial to her in the economic, political, cultural and other spheres. It has been playing an important role at the CHOGM Commonwealth Heads of Government Summit. India hosted the 24th Commonwealth Summit at New Delhi in 1983 বাস্তবগত কারণে ভারত কমনওয়েলথের সদস্য রয়ে গেছে। এটা ভেবেছিল যে কমনওয়েলথের সদস্যপদ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য ক্ষেত্রে তার জন্য উপকারী হবে। এটি CHOGM কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট সামিট এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভারত 1983 সালে নয়াদিল্লিতে 24তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল। সাপোর্ট টু দি ইউএনও কে সমর্থন। ইন্ডিয়া became a member of the UNO in 1945 itself. Since then, it has been supporting the activities and programs of UNO. It has expressed full faith in the objectives and principles of UNO. Some of the facets of India's role in UNO are 1945 সালে ভারত জাতিসংঘের সদস্য হয়। এরপর থেকে এটি ইউএনও কার্যক্রম ও কর্মসূচিতে সহায়তা করে আসছে। এটি ইউএনওর উদ্দেশ্য ও নীতির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে। ইউএনওতে ভারতের ভূমিকার কয়েকটি দিক হল: It is through the UNO that India embarked on the policy of fighting against the colonialism, imperialism and racialism, and now neo-colonialism and neo-imperialism. এটি ইউএনওর মাধ্যমেই ভারত উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ এবং বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের নীতি গ্রহণ করেছিল এবং এখন নব্য ঔপনিবেশিকতা এবং নব্য সাম্রাজ্যবাদ। In 1953, Vijay Lakshmi Pandit of India was selected as the President of the UN General Assembly. 1953 সালে ভারতের বিজয় লক্ষ্মী পণ্ডিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। India actively participated in the UN peacekeeping missions in Korea, Congo, El Salvador, Cambodia, Angola, Somalia, Mozambique, Sierra Leone, Yugoslavia and so on. ভারত কোরিয়া, কঙ্গো, এল সালভাদোর, কম্বোডিয়া, অ্যাঙ্গোলা, সোমালিয়া, মোজাম্বিক, সিয়েরা লিওন, যুগোস্লাভিয়া ইত্যাদিতে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। India continued to participate actively in the open-ended working groups of the UNO. India was the co-chairman of the working group on the strengthening of the UN which submitted its report in 1997. ভারত ইউএনওর উন্মুক্ত ওয়ার্কিং গ্রুপে সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রেখেছে। ভারত জাতিসংঘের শক্তিশালীকরণের উপর ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ারম্যান ছিল যা 1997 সালে তার রিপোর্ট পেশ করেছিল। Several times, India has been a non-permanent member of the UN Security Council. Now, India is demanding a permanent seat in the Security Council. বেশ কয়েকবার ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে। ভারত এখন নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের দাবি করছে। 9. Disarmament, নিরস্ত্রীকরণ। The foreign policy of India is opposite to arms race and advocates disarmament, both conventional and nuclear. This is aimed at promoting world peace and security by reducing or ending tensions between power blocs and to accelerate economic development of the country by preventing the unproductive expenditure on the manufacture of arms. India has been using the UNO platform to check the arms race and to achieve disarmament. India took the initiative of holding a six-nation summit at New Delhi in 1985 and made concrete proposals for nuclear disarmament. ভারতের পররাষ্ট্র নীতি অস্ত্র প্রতিযোগিতার বিরোধী এবং প্রচলিত ও পারমাণবিক উভয় ক্ষেত্রেই নিরস্ত্রীকরণের পক্ষে। শক্তি ব্লকের মধ্যে উত্তেজনা কমিয়ে বা শেষ করে এবং অস্ত্র তৈরিতে অনুৎপাদনশীল ব্যয় রোধ করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রসারের লক্ষ্য। ভারত অস্ত্র প্রতিযোগিতা পরীক্ষা করতে এবং নিরস্ত্রীকরণ অর্জনের জন্য ইউএনও প্ল্যাটফর্ম ব্যবহার করে আসছে। ভারত 1985 সালে নয়াদিল্লিতে 6 জাতির শীর্ষ সম্মেলন আয়োজনের উদ্যোগ নেয় এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেয়। By not signing the Nuclear Non-Proliferation Treaty (NPT) of 1968 and the Comprehensive Test Ban Treaty (CTBT) of 1996, India has kept its nuclear options open.
India opposes NPT and CTBT due to their discriminatory and hegemonistic nature. They perpetuate an international system in which only 5 nations USA, Russia, China, UK and France can legitimately possess nuclear weapons. 1968 সালের পারমাণবিক অপসারণ চুক্তি এনপিটি এবং 1996 সালের ব্যাপক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি সিটিবিটি স্বাক্ষর না করে ভারত তার পারমাণবিক বিকল্পগুলি উন্মুক্ত রেখেছে। ভারত তাদের বৈষম্যমূলক এবং আধিপত্যবাদী প্রকৃতির কারণে এনপিটি এবং সিটিবিটি এর বিরোধিতা করে। তারা একটি আন্তর্জাতিক ব্যবস্থাকে স্থায়ী করে যেখানে শুধুমাত্র 5টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য এবং ফ্রান্স বৈধভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে। অবজেক্টিভস অফ ইন্ডিয়ান ফরেইন পলিসি। ভারতীয় পররাষ্ট্র নীতির উদ্দেশ্য। ইন্ডিয়া অ্যাজ ফরেইন পলিসি ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দি রিলিজেশন অফ দি ফলোয়িং অবজেক্টিভস। ভারতের পররাষ্ট্রনীতি নিম্নোক্ত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের দিকে পরিচালিত হয়। To protect India as core national interests and concerns in a rapidly changing international environment by fostering support and understanding in the international community. আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও বোঝাপড়ার মাধ্যমে দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিবেশে ভারতের মূল জাতীয় স্বার্থ এবং উদ্বেগ রক্ষা করা। 2. To preserve the autonomy of the decision-making process and to play a pioneering role in the establishment of a stable, prosperous and secure global order. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বায়ত্তশাসন রক্ষা করা এবং একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং নিরাপদ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা। 3. To strengthen the international campaign against the terrorism which is a global threat. সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযান জোরদার করা যা একটি বৈশ্বিক হুমকি। 4. To build an international environment which is supportive of India's rapid economic growth including higher investments, trade, access to technology and strengthening India's energy security. উচ্চতর বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তির অ্যাক্সেস এবং ভারতের শক্তি নিরাপত্তা জোরদার সহ ভারতের দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির সহায়ক একটি আন্তর্জাতিক পরিবেশ গড়ে তোলা। 5. To work closely with P5 countries and to build strategic ties with the major powers such as the USA, the EU, Japan, Russia and China. P5 দেশগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউ, জাপান, রাশিয়া এবং চীনের মতো প্রধান শক্তিগুলির সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তোলা। 6. To intensify and strengthen ties with neighbors through mutually beneficial cooperation and by acknowledgement of each other's legitimate concerns. পারস্পরিক উপকারী সহযোগিতার মাধ্যমে এবং একে অপরের বৈধ উদ্বেগের স্বীকৃতির মাধ্যমে প্রতিবেশীদের সাথে সম্পর্ক নিবিড় ও শক্তিশালী করা। 7. To work for the realization of SAARC as an economically integrated region at peace with itself and engaged with the world. নিজের সাথে শান্তিতে এবং বিশ্বের সাথে জড়িত একটি অর্থনৈতিকভাবে সমন্বিত অঞ্চল হিসাবে সার্কের উপলব্ধির জন্য কাজ করা। To ensure that cross-border terrorism is brought to an end and the entire infrastructure of terrorism operating from Pakistan is dismantled. আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অবসান ঘটানো এবং পাকিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসবাদের সম্পূর্ণ অবকাঠামো ধ্বংস করা নিশ্চিত করা। 9. To further the gains from India's activist policy, erstwhile lookist policy, and aspire for substantive progress in several areas of common interest to India and ASEAN. ভারতের অ্যাক্টিস্ট নীতি পূর্বের লুকিস্ট নীতি থেকে লাভগুলিকে আরও এগিয়ে নেওয়া এবং ভারত ও আসিয়ানের অভিন্ন স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির আকাঙ্ক্ষা। 10. To strengthen our ties with the countries of the Gulf region that has become home to overture Indians and is a major source of supply of oil and gas. উপসাগরীয় অঞ্চলের দেশগুলির সাথে আমাদের সম্পর্ক জোরদার করা যা 4 মিলিয়নেরও বেশি ভারতীয়দের আবাসস্থল হয়ে উঠেছে এবং তেল ও গ্যাস সরবরাহের একটি প্রধান উৎস। 11. To leverage economic growth through support to the activities of regional organizations like the Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation BIMSTEC, Mekong Ganga Cooperation and trans-regional groupings like the India, Brazil and South Africa IBSA Initiative and Indian Ocean Rim Association for Regional Cooperation.
Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation, বিমস্টেক, মেকং গঙ্গা সহযোগিতা এবং ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো আন্তঃআঞ্চলিক গোষ্ঠীগুলির মতো আঞ্চলিক সংস্থাগুলির কার্যক্রমে সহায়তার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি লাভের জন্য আইবিএসএ ইনিশিয়েটিভ এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 12. To continue to work closely with regional groupings like the EU and GCURI for furthering India as interests in the international arena. আন্তর্জাতিক অঙ্গনে ভারতের স্বার্থকে এগিয়ে নেওয়ার জন্য ইউ এবং জি-20 এর মতো আঞ্চলিক গোষ্ঠীগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়া। 13. To reform and restructure the UN Security Council and espouse multipolarity in a world order that respects the principles of sovereignty and non-intervention. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার ও পুনর্গঠন করা এবং সার্বভৌমত্ব এবং হস্তক্ষেপের নীতিকে সম্মান করে এমন একটি বিশ্ব ব্যবস্থায় বহুমেরুত্বকে সমর্থন করা। 14. To promote a more equitable equation between the developed and the developing world in the political, economic and technological domains. রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত ডোমেনে উন্নত এবং উন্নয়নশীল বিশ্বের মধ্যে আরও ন্যায়সঙ্গত সমীকরণ প্রচার করা। 15. To work towards the goal of global nuclear disarmament within a time-bound framework. একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বৈশ্বিক পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে কাজ করা। 16. To closely interact with the Indian diaspora on a continuing basis in order to strengthen their bonds with India and to recognize their pivotal role in India as international relations. ভারতের সাথে তাদের বন্ধন দৃঢ় করার জন্য এবং ভারতের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার জন্য অবিচ্ছিন্ন ভিত্তিতে ভারতীয় প্রবাসীদের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করা। গুজরাল ডক্ট্রাইন অফ ইন্ডিয়া, ভারতের গুজরাল মতবাদ। দি গুজরাল ডক্ট্রাইন ইজ এ মিলস্টোন ইন ইন্ডিয়া অ্যাজ ফরেইন পলিসি। ইট ওয়াজ প্রোপাউন্ডেড অ্যান্ড ইনিশিয়েটেড ইন 1996 বাই আই.কে. গুজরাল, দি দেন ফরেইন মিনিস্টার ইন দি দেবগৌড়া গভর্নমেন্ট। গুজরাল মতবাদ ভারতের পররাষ্ট্রনীতির একটি মাইলফলক। এটি প্রস্তাবিত এবং 1996 সালে আই.কে. দেবগৌড়া সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন গুজরাল। The doctrine advocates that India, being the biggest country in South Asia, should extend unilateral concessions to the smaller neighbors. In other words, the doctrine is formulated on India as accommodating approach towards its smaller neighbors on the basis of the principle of non-reciprocity. It recognizes the supreme importance of friendly and cordial relations with India as neighbors. এই মতবাদটি সমর্থন করে যে ভারত, দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ হওয়ায় ছোট প্রতিবেশীদের একতরফা ছাড় দেওয়া উচিত। অন্য কথায়, মতবাদটি অপারস্পরিকতার নীতির ভিত্তিতে তার ছোট প্রতিবেশীদের প্রতি ভারতের সুবিধাজনক পদ্ধতির উপর প্রণয়ন করা হয়েছে। এটি ভারতের প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সর্বোচ্চ গুরুত্ব স্বীকার করে। দি ডক্ট্রাইন ইজ a 5-point roadmap to guide the conduct of India as foreign relations with its immediate neighbors. These 5 principles are as follows. এই মতবাদটি তার নিকটবর্তী প্রতিবেশীদের সাথে ভারতের বৈদেশিক সম্পর্ক পরিচালনার জন্য একটি 5 দফা রোডম্যাপ। এই 5টি নীতি নিম্নরূপ। 1. With the neighbors like Bangladesh, Bhutan, Maldives, Nepal and Sri Lanka, India should not ask for reciprocity, but give to them what it can in good fight. বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কার মতো প্রতিবেশীদের সাথে ভারতকে পারস্পরিকতা চাওয়া উচিত নয়, বরং তাদের যা করা যায় তা দেওয়া উচিত সরল বিশ্বাসে। 2. No South Asian country should allow its territory to be used against the interest of another country of the region. দক্ষিণ এশিয়ার কোনো দেশ তার ভূখণ্ডকে ওই অঞ্চলের অন্য কোনো দেশের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। 3. No country should interfere in the internal affairs of another country. কোন দেশের অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। 4. All South Asian countries should respect each other's territorial integrity and sovereignty. দক্ষিণ এশিয়ার সকল দেশের একে অপরের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করা উচিত। 5. All South Asian countries should settle all their disputes through peaceful bilateral negotiations.
সমস্ত দক্ষিণ এশিয়ার দেশগুলির উচিত শান্তিপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তাদের সমস্ত বিরোধ নিষ্পত্তি করা। Gujral himself explained, the logic behind the Gujral doctrine was that since we had to face two hostile neighbors in the north and the west, we had to be at total peace with all other immediate neighbors in order to contain Pakistan's and China's influence in the region. গুজরাল নিজেই ব্যাখ্যা করেছিলেন, গুজরাল মতবাদের পিছনে যুক্তি ছিল যে যেহেতু আমাদের উত্তর এবং পশ্চিমে দুটি প্রতিকূল প্রতিবেশীর মুখোমুখি হতে হয়েছিল, তাই পাকিস্তান এবং চীনের প্রভাব রোধ করার জন্য আমাদের অন্যান্য সমস্ত নিকটবর্তী প্রতিবেশীদের সাথে সম্পূর্ণ শান্তিতে থাকতে হবে। নিউক্লিয়ার ডক্ট্রাইন অফ ইন্ডিয়া, ভারতের পারমাণবিক মতবাদ। ইন্ডিয়া অ্যাডপ্টেড ইটস নিউক্লিয়ার ডক্ট্রাইন ইন 2003। The salient features of this doctrine are as follows. ভারত 2003 সালে তার পারমাণবিক মতবাদ গ্রহণ করে। এই মতবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ: 1. বিল্ডিং অ্যান্ড মেইনটেইনিং এ ক্রেডিবল মিনিমাম ডিটারেন্ট, একটি বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধক নির্মাণ এবং বজায় রাখা। 2. এ পোস্টার অফ নো ফার্স্ট ইউজ, নিউক্লিয়ার ওয়েপন্স উইল অনলি বি ইউজড ইন রিটালিয়েশন অ্যাগেইনস্ট এ নিউক্লিয়ার অ্যাটাক অন ইন্ডিয়ান টেরিটরি অর অন ইন্ডিয়ান ফোর্সেস অ্যানিহোয়ার, একটি ভঙ্গি প্রথম ব্যবহার নয়, পারমাণবিক অস্ত্র শুধুমাত্র ভারতীয় ভূখণ্ডে বা ভারতীয় বাহিনীর উপর যে কোন জায়গায় পারমাণবিক হামলার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে ব্যবহার করা হবে। 3. নিউক্লিয়ার রিটালিয়েশন টু এ ফার্স্ট স্ট্রাইক উইল বি ম্যাসিভ অ্যান্ড ডিজাইন্ড টু ইনফ্লিক্ট আনঅ্যাকসেপ্টেবল ড্যামেজ, প্রথম স্ট্রাইকের পরমাণু প্রতিশোধ ব্যাপক এবং অগ্রহণযোগ্য ক্ষতি সাধনের জন্য ডিজাইন করা হবে। 4. Nuclear retaliatory attacks can only be authorized by the civilian political leadership through the Nuclear Command Authority. পারমাণবিক প্রতিশোধমূলক আক্রমণ শুধুমাত্র পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষের মাধ্যমে বেসামরিক রাজনৈতিক নেতৃত্ব দ্বারা অনুমোদিত হতে পারে। 5. Non use of nuclear weapons against the non-nuclear weapon states. অপারমাণবিক অস্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার না করা। 6. However, in the event of a major attack against India or Indian forces anywhere by biological or chemical weapons, India will retain the option of retaliating with nuclear weapons. তবে জৈবিক বা রাসায়নিক অস্ত্র দ্বারা ভারত বা ভারতীয় বাহিনীর বিরুদ্ধে যে কোনো জায়গায় বড় আক্রমণের ক্ষেত্রে ভারত পারমাণবিক অস্ত্র দিয়ে প্রতিশোধ নেওয়ার বিকল্প বজায় রাখবে। 7. A continuance of strict controls on export of nuclear and missile-related materials and technologies, participation in the fissile material cut-off treaty negotiations, and continued observance of the moratorium on nuclear tests. পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র সম্পর্কিত উপকরণ এবং প্রযুক্তি রপ্তানির উপর কঠোর নিয়ন্ত্রণের ধারাবাহিকতা, ফিসাইল মেটেরিয়াল কাট অফ চুক্তির আলোচনায় অংশগ্রহণ এবং পারমাণবিক পরীক্ষায় স্থগিতাদেশের অব্যাহত পালন। Continued commitment to the goal of a nuclear weapon-free world through global, verifiable and non-discriminatory nuclear disarmament. বৈশ্বিক, যাচাইযোগ্য এবং বৈষম্যহীন পারমাণবিক নিরস্ত্রীকরণের মাধ্যমে একটি পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্বের লক্ষ্যে অব্যাহত প্রতিশ্রুতি। The Nuclear Command Authority comprises a political council and an executive council. The political council is chaired by the Prime Minister. It is the sole body which can authorize the use of nuclear weapons. নিউক্লিয়ার কমান্ড অথরিটি একটি রাজনৈতিক কাউন্সিল এবং একটি নির্বাহী পরিষদ নিয়ে গঠিত। রাজনৈতিক পরিষদের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এটি একমাত্র সংস্থা যা পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পারে। The Executive Council is chaired by the National Security Advisor. It provides inputs for decision making by the Nuclear Command Authority and executes the directives given to it by the Political Council. কার্যনির্বাহী পরিষদের সভাপতিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এটি পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষ দ্বারা সিদ্ধান্ত গ্রহণের জন্য ইনপুট প্রদান করে এবং রাজনৈতিক কাউন্সিল কর্তৃক প্রদত্ত নির্দেশাবলী কার্যকর করে। The Cabinet Committee on Security (CCS) reviewed the progress in the operationalizing of India's nuclear doctrine. The CCS reviewed the existing command and control structures, the state of readiness, the targeting strategy for a retaliatory attack, and operating procedures for various stages of alert and launch.
The CCS expressed satisfaction with the overall preparedness. নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিএস ভারতের পারমাণবিক মতবাদের কার্যক্রমে অগ্রগতি পর্যালোচনা করেছে। সিসিএস বিদ্যমান কমান্ড এবং নিয়ন্ত্রণ কাঠামো, প্রস্তুতির অবস্থা, প্রতিশোধমূলক আক্রমণের লক্ষ্য নির্ধারণের কৌশল এবং সতর্ক ও উৎক্ষেপণের বিভিন্ন পর্যায়ের অপারেটিং পদ্ধতি পর্যালোচনা করেছে। সিসিএস সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। The CCS approved the appointment of a Commander-in-Chief, Strategic Forces Command, to manage and administer all strategic forces. The CCS also reviewed and approved the arrangements for alternate chains of command for retaliatory nuclear strikes in all eventualities. CCS সমস্ত কৌশলগত বাহিনী পরিচালনা ও পরিচালনার জন্য একজন কমান্ডার-ইন-চিফ, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড নিয়োগের অনুমোদন দিয়েছে। সিসিএস সমস্ত পরিস্থিতিতে প্রতিশোধমূলক পারমাণবিক হামলার জন্য বিকল্প চেইন অফ কমান্ডের ব্যবস্থার পর্যালোচনা ও অনুমোদন করেছে। কানেক্ট সেন্ট্রাল এশিয়া পলিসি অফ ইন্ডিয়া। ভারতের মধ্য এশিয়া নীতি সংযোগ করুন। ইন্ডিয়া লঞ্চেড দি কানেক্ট সেন্ট্রাল এশিয়া পলিসি ইন 2012। This policy is aimed at strengthening and expanding of India's relations with the Central Asian countries. These countries include Kazakhstan, Kyrgyzstan, Tajikistan, Turkmenistan and Uzbekistan. ভারত 2012 সালে কানেক্ট সেন্ট্রাল এশিয়া নীতি চালু করেছিল। এই নীতির লক্ষ্য মধ্য এশিয়ার দেশগুলির সাথে ভারতের সম্পর্ককে শক্তিশালী করা এবং প্রসারিত করা। এই দেশগুলির মধ্যে রয়েছে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। India's Connect Central Asia policy is a broad-based approach including political, security, economic and cultural connections. Its features or elements are as follows. ভারতের কানেক্ট সেন্ট্রাল এশিয়া নীতি রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সংযোগ সহ একটি বিস্তৃত ভিত্তিক পদ্ধতি। এর বৈশিষ্ট্য বা উপাদান নিম্নরূপ: India will continue to build on its strong political relations through the exchange of high-level visits. India, as leaders, will continue to interact closely both in bilateral and multilateral fora. উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে ভারত তার শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলতে থাকবে। ভারতের নেতারা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উভয় ক্ষেত্রেই ঘনিষ্ঠভাবে যোগাযোগ অব্যাহত রাখবেন। 2. India will strengthen its strategic and security cooperation. India already has strategic partnerships with some Central Asian countries. The focus will be on military training, joint research, counter-terrorism coordination and close consultations on Afghanistan. ভারত তার কৌশলগত ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করবে। ভারতের ইতিমধ্যেই মধ্য এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। সামরিক প্রশিক্ষণ, যৌথ গবেষণা, সন্ত্রাসবিরোধী সমন্বয় এবং আফগানিস্তানে ঘনিষ্ঠ পরামর্শের ওপর ফোকাস করা হবে। 3. India will step up multilateral engagement with Central Asian partners using the synergy of joint efforts through existing fora like the SCO, Eurasian Economic Community (EEC), and the Customs Union. India has already proposed a comprehensive economic cooperation agreement to integrate its markets with the unifying Eurasian space. SCO, ইউরেশিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC) এবং কাস্টম ইউনিয়নের মতো বিদ্যমান ফোরামের মাধ্যমে যৌথ প্রচেষ্টার সমন্বয় ব্যবহার করে ভারত মধ্য এশিয়ার অংশীদারদের সাথে বহুপাক্ষিক সম্পৃক্ততা বাড়াবে। ভারত ইতিমধ্যেই ইউরেশিয়ান স্থানের সাথে তার বাজারগুলিকে একীভূত করার জন্য একটি ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা চুক্তির প্রস্তাব করেছে। 4. India looks to Central Asia as a long-term partner in energy and natural resources. Central Asia possesses large cultivable tracts of land and there is potential for India to cooperate in production of profitable crops with value addition. ভারত মধ্য এশিয়াকে শক্তির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অংশীদার হিসাবে দেখে এবং প্রাকৃতিক সম্পদ। মধ্য এশিয়ায় প্রচুর চাষযোগ্য জমি রয়েছে এবং মূল্য সংযোজন সহ লাভজনক ফসল উৎপাদনে ভারতের সহযোগিতা করার সম্ভাবনা রয়েছে। 5. The medical field is another area that offers huge potential for cooperation. India is ready to extend cooperation by setting up civil hospitals clinics in Central Asia.
চিকিৎসা ক্ষেত্র হল অন্য একটি ক্ষেত্র যা সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা প্রদান করে। ভারত মধ্য এশিয়ায় সিভিল হাসপাতাল ক্লিনিক স্থাপন করে সহযোগিতা বাড়াতে প্রস্তুত। 6. India, as higher education system delivers at a fraction of the fees charged by Western universities. Keeping this in mind, India would like to assist in the setting up of a Central Asian University in Bishkek that cloud come up as a center of excellence to impart world-class education in areas like it, management, philosophy and languages. ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলির দ্বারা নেওয়া ফিগুলির একটি ভগ্নাংশে প্রদান করে। এটি মাথায় রেখে ভারত বিশকেকের একটি সেন্ট্রাল এশিয়ান ইউনিভার্সিটি স্থাপনে সহায়তা করতে চায় যা আইটি এর মতো ক্ষেত্রে বিশ্বমানের শিক্ষা প্রদানের জন্য উৎকর্ষ কেন্দ্র হিসাবে আসতে পারে। ব্যবস্থাপনা, দর্শন এবং ভাষা। 7. India is working on setting up a Central Asian network with its hub in India to deliver tele-education and telemedicine connectivity, linking all the 5 Central Asian states. ভারতে তার হাব সহ একটি মধ্য এশিয়ার নেটওয়ার্ক স্থাপনের জন্য কাজ করছে, যাতে বিতরণ, টেলিশিক্ষা এবং টেলিমেডিসিন সংযোগ সমস্ত 5টি মধ্য এশিয়ার রাজ্যকে সংযুক্ত করে। Indian companies can showcase India as capability in the construction sector and build world-class structures at competitive rates. Central Asian countries, especially Kazakhstan, have almost limitless reserves of iron ore and coal, as well as abundant cheap electricity. India can help set up several medium-sized steel rolling mills, producing its requirement of specific products. ভারতীয় কোম্পানিগুলি নির্মাণ খাতে ভারতের সক্ষমতা প্রদর্শন করতে পারে এবং প্রতিযোগিতামূলক হারে বিশ্বমানের কাঠামো তৈরি করতে পারে। মধ্য এশিয়ার দেশগুলো, বিশেষ করে কাজাখস্তানে লৌহ আকরিক ও কয়লার প্রায় সীমাহীন মজুদ রয়েছে, সেই সাথে প্রচুর সস্তা বিদ্যুৎ রয়েছে। ভারত তার নির্দিষ্ট পণ্যের প্রয়োজনীয়তা তৈরি করে বেশ কয়েকটি মাঝারি আকারের ইস্পাত রোলিং মিল স্থাপনে সাহায্য করতে পারে। 9. As for land connectivity, India has reactivated the International North-South Transport Corridor (INSTC). There is a need to discuss ways to bridge the missing links in the corridor at the earliest and also work on other connecting spurs along the route. স্থল সংযোগের জন্য ভারত আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর (INSTC) পুনরায় সক্রিয় করেছে। করিডোরের অনুপস্থিত লিঙ্কগুলিকে দ্রুততম সময়ে সেতু করার উপায়গুলি নিয়ে আলোচনা করা এবং রুট বরাবর অন্যান্য সংযোগকারী স্পারগুলির উপর কাজ করার প্রয়োজন রয়েছে। 10. Absence of a viable banking infrastructure in the region is a major barrier to trade and investment. Indian banks can expand their presence if they see a favorable policy environment. এই অঞ্চলে একটি কার্যকর ব্যাংকিং অবকাঠামোর অনুপস্থিতি বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একটি বড় বাধা। ভারতীয় ব্যাংকগুলি তাদের উপস্থিতি বাড়াতে পারে যদি তারা একটি অনুকূল নীতি পরিবেশ দেখতে পায়। 11. India and Central Asian nations will jointly work to improve air connectivity between them. India is one of the biggest markets for outbound travelers, estimated at $21 in 2011. Many countries have opened tourist offices in India to woo Indian tourists. Central Asian countries cloud emerge as attractive holiday destinations for tourists and even for the Indian film industry, which likes to depict exotic foreign locals in its films. ভারত এবং মধ্য এশিয়ার দেশগুলি তাদের মধ্যে বিমান যোগাযোগ উন্নত করতে যৌথভাবে কাজ করবে। 2011 সালে আনুমানিক $21 বিলিয়ন আনুমানিক বহির্গামী ভ্রমণকারীদের জন্য ভারত একটি বৃহত্তম বাজার। ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করার জন্য অনেক দেশ ভারতে পর্যটন অফিস খুলেছে। মধ্য এশিয়ার দেশগুলি পর্যটকদের জন্য আকর্ষণীয় ছুটির গন্তব্য হিসাবে আবির্ভূত হতে পারে এবং এমনকি ভারতীয় চলচ্চিত্র শিল্পের জন্য যারা তার চলচ্চিত্রে বহিরাগত বিদেশি লোকেল চিত্রিত করতে পছন্দ করে। 12. Connections between the people are the most vital linkages to sustain the deep engagement. There is particularly need to emphasize exchanges between youth and the future leaders of India and Central Asia. There is already a robust exchange of students,
India and Central Asian nations will encourage regular exchanges of scholars, academics, civil society and youth delegations to gain deeper insights into each other's cultures. গভীর সম্পৃক্ততা বজায় রাখার জন্য মানুষের মধ্যে সংযোগগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ। ভারত ও মধ্য এশিয়ার তরুণ এবং ভবিষ্যৎ নেতাদের মধ্যে আদান প্রদানের ওপর বিশেষভাবে জোর দেওয়া প্রয়োজন। ইতিমধ্যে ছাত্রদের মধ্যে একটি জোরালো বিনিময় হয়েছে। ভারত এবং মধ্য এশিয়ার দেশগুলি একে অপরের সংস্কৃতির গভীর অন্তর্দৃষ্টি অর্জনের জন্য পণ্ডিত, শিক্ষাবিদ, সুশীল সমাজ এবং যুব প্রতিনিধিদের নিয়মিত আদান প্রদানকে উৎসাহিত করবে। India, as connects Central Asia policy is consonant with its overall policy of deepening engagement in Eurasia, its policy of strengthening relations with China, with Pakistan, and building on its traditional relationship with Russia. India hopes that its membership in numerous regional forums including at the SCO would bolster India's renewed linkages with the region. ভারতের কানেক্ট সেন্ট্রাল এশিয়া নীতি ইউরেশিয়ায় সম্পৃক্ততা গভীর করার সামগ্রিক নীতি, চীনের সাথে, পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করার নীতি এবং রাশিয়ার সাথে তার ঐতিহ্যবাহী সম্পর্ক গড়ে তোলার নীতির সাথে সঙ্গতিপূর্ণ। ভারত আশা করে যে এসসিও সহ অসংখ্য আঞ্চলিক ফোরামে তার সদস্যপদ এই অঞ্চলের সাথে ভারতের নতুন করে সম্পর্ককে শক্তিশালী করবে। অ্যাক্টিস্ট পলিসি অফ ইন্ডিয়া, ভারতের আইন পূর্ব নীতি। In 2014, the Modi government upgraded India's Look East policy and renamed it as the Act East policy. The Look East policy was first initiated in 1992 by the then Prime Minister P.V. Narasimha Rao. 2014 সালে মোদি সরকার ভারতের লুক ইস্ট পলিসি কে আপগ্রেড করে এবং অ্যাক্ট ইস্ট পলিসি হিসাবে পুনঃনামকরণ করে। লুক ইস্ট পলিসি প্রথম 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাও শুরু করেছিলেন। While addressing the India ASEAN Summit 2014, the Prime Minister Narendra Modi said, a new era of economic development, industrialization and trade has begun in India. Externally, India's Look East policy has become Act East policy. Similarly, the External Affairs Minister Sushma Swaraj, during her visit to Vietnam in 2014, told Indian envoys to act east and not just look east. ভারত আসিয়ান শীর্ষ সম্মেলনে 2014 ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ভারতে অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং বাণিজ্যের একটি নতুন যুগ শুরু হয়েছে। বাহ্যিকভাবে ভারতের লুক ইস্ট পলিসি অ্যাক্ট ইস্ট পলিসি হয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ 2014 সালে তার ভিয়েতনাম সফরের সময় ভারতীয় দূতদেরকে প্রাচ্যের দিকে তাকান নয়, শুধু প্রাচ্যের দিকে তাকাতে বলেছিলেন। দি ফিচার্স অর এলিমেন্টস অফ ইন্ডিয়া অ্যাক্ট ইস্ট পলিসি আর অ্যাজ ফলোস। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এর বৈশিষ্ট্য বা উপাদানগুলি নিম্নরূপ। India as Act East policy focuses on the extended neighborhood in the Asia-Pacific region. The policy, which was originally conceived as an economic initiative, has gained political, strategic and cultural dimensions including the establishment of institutional mechanisms for dialogue and cooperation. ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্ধিত প্রতিবেশীর উপর দৃষ্টি নিবদ্ধ করে। যে নীতিটি মূলত একটি অর্থনৈতিক উদ্যোগ হিসাবে কল্পনা করা হয়েছিল, তা সংলাপ ও সহযোগিতার জন্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া প্রতিষ্ঠা সহ রাজনৈতিক, কৌশলগত এবং সাংস্কৃতিক মাত্রা পেয়েছে। 2. India has upgraded its relations to strategic partnership with Indonesia, Vietnam, Malaysia, Japan, Republic of Korea, Australia, Singapore and Association of Southeast Asian Nations (ASEAN) and forged close ties with all countries in the Asia-Pacific region. ভারত ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং দক্ষিণ পূর্ব এশিয়ান নেশনস আসিয়ান এর সাথে কৌশলগত অংশীদারিত্বে তার সম্পর্ক উন্নত করেছে এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমস্ত দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে। 3.
Further, apart from ASEAN Regional Forum ARF and East Asia Summit EAS, India has also been actively engaged in regional fora such as Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation BINSTEC, Asia Cooperation Dialogue ACD, Mekong Ganga Cooperation MGC and Indian Ocean Rim Association IORA. আরও ASEAN রিজিওনাল ফোরাম ARF এবং ইস্ট এশিয়া সামিট EAS ছাড়াও ভারত সক্রিয়ভাবে আঞ্চলিক ফোরামে নিযুক্ত রয়েছে, যেমন বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন BINSTEC, এশিয়া সহযোগিতা সংলাপ ACD, মেকং গঙ্গা সহযোগিতা MGC এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IORA। 4. Activist policy has placed emphasis on India ASEAN cooperation in our domestic agenda on infrastructure, manufacturing, trade, skills, urban renewal, smart cities, Make in India and other initiatives. Connectivity projects, cooperation in space, S&T and pupil-to-pupil exchanges cloud become a springboard for regional integration and prosperity. অ্যাক্টিস্ট পলিসি অবকাঠামো, উৎপাদন, বাণিজ্য, দক্ষতা, শহুরে পুনর্নবীকরণ, স্মার্ট শহর, মেক ইন ইন্ডিয়া এবং অন্যান্য উদ্যোগের উপর আমাদের দেশীয় এজেন্ডায় ভারত আসিয়ান সহযোগিতার উপর জোর দিয়েছে। সংযোগ প্রকল্প, মহাকাশে সহযোগিতা, S&T এবং জনগণের মধ্যে আদান প্রদান আঞ্চলিক একীকরণ এবং সমৃদ্ধির জন্য একটি স্প্রিংবোর্ড হয়ে উঠতে পারে। 5. The objective of activist policy is to promote economic cooperation, cultural ties and develop strategic relationship with countries in the Asia-Pacific region through continuous engagement at bilateral, regional and multilateral levels, thereby providing enhanced connectivity to the states of northeastern region including Arunachal Pradesh with other countries in our neighborhood. Activist policy এর উদ্দেশ্য হল দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক স্তরে ক্রমাগত যোগদানের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বন্ধন এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তোলা, যার ফলে উত্তর পূর্বের রাজ্যগুলির সাথে উন্নত সংযোগ প্রদান করা। অরুণাচল প্রদেশ সহ আমাদের আশেপাশের অন্যান্য দেশের সাথে অঞ্চল। 6. The northeast of India has been a priority in our activist policy. The policy provides an interface between Northeast India including the state of Arunachal Pradesh and the ASEAN region. আমাদের অ্যাক্টিস্ট পলিসিতে ভারতের উত্তর পূর্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নীতিটি অরুণাচল প্রদেশ এবং আসিয়ান অঞ্চল সহ উত্তর পূর্ব ভারতের মধ্যে একটি ইন্টারফেস প্রদান করে। 7. Various plans at bilateral and regional levels include steady efforts to develop and strengthen connectivity of Northeast with the ASEAN region through trade, culture, pupil-to-pupil contacts and physical infrastructure, road, airport, telecommunication, power, etc. দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন পরিকল্পনার মধ্যে রয়েছে বাণিজ্য, সংস্কৃতি, জনগণের মধ্যে যোগাযোগ এবং ভৌত অবকাঠামো, রাস্তা, বিমানবন্দর, টেলিযোগাযোগ, বিদ্যুৎ ইত্যাদি মাধ্যমে আসিয়ান অঞ্চলের সাথে উত্তর পূর্বের সংযোগ বিকাশ ও শক্তিশালী করার অবিচল প্রচেষ্টা। On the civilizational front, Buddhist and Hindu links are being energized to develop new contacts and connectivity between people. সভ্যতার ফ্রন্টে মানুষের মধ্যে নতুন যোগাযোগ এবং সংযোগ বিকাশের জন্য বৌদ্ধ এবং হিন্দু সংযোগগুলিকে শক্তিশালী করা হচ্ছে। 9. On connectivity, special efforts are being made to develop a coherent strategy, particularly for linking ASEAN with Northeast India. Measures including building transport infrastructure, encouraging airlines to enhance connectivity in the region, contacts between academic and cultural institutions are underway. সংযোগের উপর একটি সুসংগত কৌশল বিকাশের জন্য বিশেষ প্রচেষ্টা করা হচ্ছে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের সাথে আসিয়ানকে সংযুক্ত করার জন্য। পরিবহন পরিকাঠামো নির্মাণ, এয়ারলাইন্সকে এই অঞ্চলে সংযোগ বাড়ানোর জন্য উৎসাহিত করা, একাডেমিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ সহ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 10. India, as economic engagement with ASEAN has been stepped up, regional integration and implementation of projects are priorities.
The ASEAN India Agreement on Trade in Service and Investments has entered into force for India and 7 ASEAN countries from 1 July 2015. ASEAN এর সাথে ভারতের অর্থনৈতিক সম্পৃক্ততা আঞ্চলিক একীকরণকে ত্বরান্বিত করা হয়েছে এবং প্রকল্পগুলির বাস্তবায়ন অগ্রাধিকার। 1 জুলাই 2015 থেকে ভারত এবং 7টি ASEAN দেশের জন্য পরিষেবা এবং বিনিয়োগের বাণিজ্য সম্পর্কিত ASEAN ভারত চুক্তি কার্যকর হয়েছে। 11. On strategic issues, India has increased convergence on security interests with key partners both in bilateral and multilateral format. Closer cooperation in combating terrorism, collaborating for peace and stability in the region and promotion of maritime security based on international norms and laws are being pursued. কৌশলগত ইস্যুতে ভারত দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উভয় ফরম্যাটে মূল অংশীদারদের সাথে নিরাপত্তা স্বার্থে অভিন্নতা বৃদ্ধি করেছে। সন্ত্রাসবাদ মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতা, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা এবং আন্তর্জাতিক নিয়ম ও আইনের ভিত্তিতে সামুদ্রিক নিরাপত্তার প্রচার করা হচ্ছে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। আর এখানেই এই বইটিও শেষ করলাম। 80 নম্বর চ্যাপ্টারটি পড়ার প্রয়োজন নেই, কারণ ওই চ্যাপ্টারে সংবিধান কিভাবে কাজ করে তা বর্ণনা করা আছে। এই সিরিজটি কেমন লাগলো কমেন্টে বলো।